আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উপমহাদেশে ইসলামের আবির্ভাব। আচ্ছা, সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? আমরা জানি সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। এই সুলতান মাহমুদ কে ছিলেন? গজনির শাসক সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তিনি সর্বপ্রথম ভারত আক্রমণ করেন 1001 খ্রিস্টাব্দে। ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের হিন্দু মঠ ও মন্দিরগুলোকে লুণ্ঠন করে সেখান থেকে ধনরত্ন সংগ্রহ করা। 1025 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। 1025 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। তার নেতৃত্বে সর্বশেষ 1027 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করা হয়েছিল। তাকে বাতসিকান বলা হয়। বাতসিকান অর্থ হচ্ছে অর্থমূর্তি ধ্বংসকারী। আচ্ছা, ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। দিল্লির সালতানাত একটু আমরা দেখি। ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন কে? ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতের মুসলমান শাসকের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। শের শাহকে ভারতীয় মুদ্রার রুপির প্রথম প্রচলনকারী বলা হয়। অর্থাৎ ভারতে যে রুপির প্রচলন সেটা প্রচলন করেছিলেন শের শাহ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। তিনি একটু বৈপরীত্যে ভরা নাটকীয় চরিত্রের মানুষ ছিলেন। যেমন তার একটা বিতর্কিত সিদ্ধান্ত হলো দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করা। তার সময় মঙ্গোল আক্রমণকারীদের লক্ষ্য ছিল রাজধানী দিল্লি। দেবগিরি দেশের মধ্যভাগে হওয়ায় এখান থেকে সমগ্র দেশের ওপর লক্ষ্য রাখতে এবং মঙ্গল আক্রমণ থেকে নিরাপদে অবস্থান নিতে তিনি রাজধানী হিসেবে দেবগিরিকে বেছে নিয়েছিলেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। তিনি চেয়েছিলেন দেবগিরিতে ইসলামী সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও। কিন্তু একটা সময় পর দেখা যায় নানা কারণে কর্মচারীদের দেবগিরি পছন্দ হচ্ছিল না। শ্রমিকদের অসন্তোষ বেড়ে গেল এবং উত্তরে ভারতের মঙ্গোলদের আক্রমণ বেড়ে গেল। তিনি তারপর পুনরায় আবার দিল্লিতে ফিরে আসতে বাধ্য হন। পরবর্তী প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? এই সুলতানি শাসনের অবসান ঘটে 1526 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক মামলুক বা দাস বংশের মাধ্যমে যে দিল্লির সুলতানি শাসন আমলের সূচনা করেছিলেন তা স্থায়ী হয় 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত। অর্থাৎ মুঘল বংশের আগ পর্যন্ত ছিল সুলতানি শাসনামল। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার মাধ্যমেই এই দিল্লি সালতানাতের পতন ঘটে যায়। পানিপথের প্রথম যুদ্ধ তাহলে কত সালে হয়েছিল? অবশ্যই 1526 খ্রিস্টাব্দে। পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি সেখানে পরাজিত হন এবং নিহতও হন। পানিপথের 3টা যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে আমরা পড়লাম। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 30 বছর পর 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর মধ্যে। এখানে আকবর দিল্লি অধিকার করেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। এই তৃতীয় যুদ্ধের ফলে আহমেদ শাহ আবদালি মারাঠাদেরকে পরাজিত করেন। মুঘল সাম্রাজ্যের সম্রাটদের নাম মনে রাখার একটা টেকনিক আছে, এটা আমরা সবাই জানি। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে।
তাহলে প্রথম প্রশ্ন, মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর। জানেন বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। বাবরের সম্পূর্ণ নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। বাবার দিক থেকে তিনি তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তিনি মাত্র 12 বছর বয়সেই উজবেকিস্তান সিংহাসনে বসেন। উজবেকিস্তানের ফরগনার সিংহাসনে বসেছিলেন তিনি। 1526 সালে অনুষ্ঠিত পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা আমরা ইতিপূর্বেই জেনে গিয়েছি। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনীও লিখেছিলেন বাবর। তার এই আত্মজীবনী ছিল তুর্কি ভাষায় রচিত। তার আত্মজীবনীমূলক এই গ্রন্থটির নাম তুজুক-ই-বাবুর। এই গ্রন্থটায় তিনি তার জীবনের জয় পরাজয়ের ইতিহাস অনেক সুন্দরভাবে লিপিবদ্ধ করেন। তিনি প্রথম মুঘলদের মধ্যে আত্মজীবনী রচনা করা সম্রাট। তার পরবর্তীতে জাহাঙ্গীর একটি আত্মপরিচয় জাহাঙ্গীরকে নিয়ে রচনা করেন, সেটা ছিল তুজুক-ই-জাহাঙ্গীর। সম্রাট আকবরের রাষ্ট্র শাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটা নথি ছিল সে আকবরের সময়। সেই নথিটার নাম ছিল আইনি আকবরী। এটাতে আকবরের রাষ্ট্র শাসনের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এছাড়া মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে আরেকটা আইন সংকলন প্রণীত হয়েছিল। আওরঙ্গজেবের নির্দেশে আইন সংকলন যা প্রণীত হয় তার নাম ছিল ফতোয়া-ই-আলমগীর। ফতোয়া-ই-আলমগীর। এখন আমরা একটু হুমায়ুনকে নিয়ে পড়ব। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলাকে প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়? অর্থাৎ বাংলায় প্রতিষ্ঠা স্থাপন করতে ব্যর্থ হয় কোন মুঘল সম্রাট? সম্রাট হুমায়ুন। অন্যদিকে কিন্তু সম্রাট আকবর বাংলা জয় করেছিলেন। যদিও সম্রাট আকবর বাংলা জয় করতে পেরেছিলেন, হুমায়ুন পারেন নাই, কিন্তু সমগ্র বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরের আমলে। অর্থাৎ হুমায়ুন বাংলায় শাসন স্থাপন করতে পারেন নাই। আকবরের সময় বাংলা শাসন স্থাপন করতে আকবর সক্ষম হন এবং সমগ্র বাংলায় মুঘল সাম্রাজ্য শাসন সুপ্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরের আমলে। কোন মুঘল সম্রাট তাহলে বাংলার নাম দেন জান্নাতাবাদ? বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন। হুমায়ুনের সম্পূর্ণ নাম জহিরুদ্দিন মুহাম্মদ। হুমায়ুনের বাবার নাম জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তার মৃত্যু হয় 1530 সালে। দিল্লি সিংহাসনে বসেন তারপর তার পুত্র নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন। অর্থাৎ হুমায়ুনের সম্পূর্ণ নাম নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি 1538 সালে বাংলায় গৌড় দখল করেন। হুমায়ুন গৌড় দখল করেছিলেন, 8 মাস সেখানে শাসন করেন, অবস্থানকালে তিনি গৌড় নগরের অপরূপ সৌন্দর্য এবং জলবায়ু দেখে মুগ্ধ হয়ে নাম করেন জান্নাতাবাদ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবর খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের জন্যই কিন্তু বাংলা সনের প্রবর্তন করেন এবং এই বাংলা সনের প্রবর্তনে তাকে সাহায্য করেছিল জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি। আকবরের সময় থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন বাংলার চৈত্র মাসের শেষ দিনের মধ্যেই সকল খাজনা পরিশোধ করতে হতো। অর্থাৎ বাংলা মাসের একদম শেষ চৈত্রর শেষ দিনের মধ্যেই খাজনা পরিশোধ ডান এবং পরের দিন মানে পহেলা বৈশাখ ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করত। বর্তমানে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যা ইউনেস্কো 2006 সালে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত করেন।
ইউনেস্কো 2006 সালে মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য এইভাবে ঘোষণা করেন। বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়? 1584। এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন এই টোডরমল। তিনি ফার্সি ভাষা চালু করেন 1835 সালে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? জিজিয়া কর রহিত করেছিলেন আমাদের আকবর। জিজিয়া কর হচ্ছে মুসলিম শাসিত অঞ্চলে অমুসলিমদের উপর ধার্যকৃত কর। মুঘল সম্রাট আকবর উপমহাদেশে প্রচলিত জিজিয়া কর রহিত করেন। কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করলে তিনি 1610 সালে অর্থাৎ ইসলাম খান 1610 সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। আবার 1917 সালে নবাব মুর্শিদ কুলি খান রাজধানী স্থানান্তরিত করে মুর্শিদাবাদে নিয়ে যান। যাই হোক না কেন ঢাকা এ পর্যন্ত 5 বার রাজধানীর মর্যাদা লাভ করে। তাহলে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী হয়? ঢাকা সুবা বাংলার রাজধানী হয় 1610 সালে। নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে কততম শতাব্দী অতিক্রম করছে? নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে 4র্থ শতাব্দী অতিক্রম করছে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় আসলে মুঘল আমলেই। ময়ূর সিংহাসনের নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান প্রিন্স অফ বিল্ডার নামে খ্যাত। তার সম্রাট শাহজাহানের এই ময়ূর সিংহাসনকে সবচেয়ে দামি সিংহাসন হিসেবে ধরা হয়ে থাকে। সিংহাসনটি পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষ অভিযানকালে লুট করে নিয়ে যান। সিংহাসনটি ছাড়াও শাহজাহান আগ্রার তাজমহল, আগ্রার দুর্গ বা দিল্লির লালকেল্লা, আগ্রার মোতি মসজিদ নির্মাণ করেন। তার এই নির্মাণ কাজগুলোর জন্যই তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো, এখনও বলা হয়। প্রশ্ন তাহলে, আগ্রার দুর্গের নির্মাতাকে? সম্রাট শাহজাহান। হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ মুঘল রিজন? বাহাদুর শাহ। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। 1857 সালে সিপাহী বিপ্লবের পর 1858 সালে সম্রাটকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশ শাসকরা তাকে মিয়ানমারের ইয়াঙ্গুনে রেঙ্গুনে নির্বাসনে পাঠান। সেখানেই তার মৃত্যু হয় 1862 সালে বাহাদুর শাহ জাফরের। এবং মুঘল সাম্রাজ্যের শেষ পতন হয়ে যায় বাহাদুর শাহ জাফরের মাধ্যমে। এই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর হচ্ছে ইয়াঙ্গুনে অবস্থিত। অর্থাৎ মুঘল সাম্রাজ্য বাবর টু বাহাদুর, বাবর দিয়ে শুরু, বাহাদুর দিয়ে শেষ। এখন আমরা দেখব বাংলায় স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেছিলেন এই ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি 1338 থেকে 1350 সাল পর্যন্ত বাংলা শাসন করেন। তার সময় মরক্কোর বিখ্যাত পরিব্রাজক 1346 সালে এসেছিলেন। এই পরিব্রাজকের নাম ছিল ইবনে বতুতা। অর্থাৎ ফখরুদ্দীন মুবারক শাহের সময় 1346 সালে মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় আসেন। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? সমগ্র ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে।
শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে সোনারগাঁও বিজয়ের পর 1352 সালে মানে ঠিক 10 বছর পর পুরো বাংলা অধিকার করে সে সময় হয়ে যান বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান। সে সময় সমগ্র বাংলা ভাষাভাষী এই অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে। তিনি নিজে শাহ-ই-বাঙ্গালাহ এবং শাহ-ই-বাঙালি উপাধি গ্রহণ করে বাঙালিদের জাতীয় নেতা হিসেবে নিজেকে ঘোষণা করেন। এজন্য তাকে বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা হিসেবে অভিহিত করা হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহ মুসলিম ছিলেন, যার তাহলে বলা যায় কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠেন? শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় অবশ্যই, এবং সেটা ছিল মুসলিম যুগ। প্রশ্ন হতে পারে প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কোন আমলে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার একজন সুলতানের, তার নাম কি? তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহর ইরানের কবি হাফিজের সাথে পত্রের মাধ্যমে আলাপ হতো। বাংলায় স্বাধীন সুলতানি শাসন আমলে তৃতীয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি পণ্ডিত ও কবিদের অনেক বেশি সমাদর করতেন। তার আমলে শাহ মুহাম্মদ সগীর, ইউসুফ জুলেখা এবং কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলার অনুবাদ করেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রালাপে যোগাযোগ হতো। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহত্তর বাংলা শাসন করেন। বাংলার আকবর খ্যাত আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। 1498 সালে কামতা রাজ্য অভিযান চালিয়ে বৃহত্তর বাংলা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার শাসনামলে বাংলার রাজধানী ছিল গৌড়। অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহর শাসনামলে বাংলার রাজধানী ছিল গৌড়। আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন গৌড়ের ছোট সোনা মসজিদ এবং গুমতিদার। বাংলার স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ সুলতানের শাসনামলকে। অর্থাৎ বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। তাকে বাংলার আকবর বলা হয়, এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? বাংলায় গজল এবং সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী আমলে। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ে তার রাজধানী স্থাপন করেছিলেন। সোনারগাঁর পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। ধারণা করা হয় 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁ তার স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁর নামকরণ করা হয়। ফখরুদ্দীন মুবারক শাহ সোনারগাঁওকে বাংলার রাজধানী হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে গৌড় কিছু সময়ের জন্য রাজধানী হলেও শামসুদ্দিন ইলিয়াস শাহ তা পান্ডুয়াতে নিয়ে যান। তবে বাংলার সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ও তার পরবর্তী সময়ে বাংলার রাজধানী হয় গৌড়। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, পান্ডুয়া ও গৌড়তে, এই 3 জায়গায়। সুলতানি আমলে সোনারগাঁওয়ে রাজধানী ছিল, পান্ডুয়ায় রাজধানী ছিল, গৌড়তে রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহর সময় ছিল গৌড়তে রাজধানী। শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় ছিল পান্ডুয়াতে রাজধানী। ফখরুদ্দীন মুবারক শাহের সময় ছিল সোনারগাঁওয়ে রাজধানী।